I was just mentioning that sometimes it is called utopianism or utopian realism as far as EH Carr is concerned, right? And why, I will try to discuss the probable answer for the question. So before that, if we start with 20 years crisis in this famous, you know, volume, Carr argues that the science of international politics should not be solely based upon empirical observation. So in my last lecture also I mentioned this point. Okay, so Carr's fundamental argument in 20 years crisis is that the science of international politics should not be solely based upon empirical observations. অর্থাৎ উনি বলতে চাইছেন শুধুমাত্র এম্পিরিক্যাল অবজারভেশনের মাধ্যমে কিন্তু আন্তর্জাতিক রাজনীতির যে বিজ্ঞান, সেই আন্তর্জাতিক রাজনীতির বিজ্ঞানকে বোঝা যাবে না। অর্থাৎ সেটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতির চর্চা, সেটা কিন্তু কোনো মতেই শুধুমাত্র এম্পিরিক্যাল অবজারভেশনের উপর দাঁড়িয়ে নেই। এম্পিরিক্যাল মানে অভিজ্ঞতাবাদী যে পর্যবেক্ষণ, তার উপর দাঁড়িয়ে নেই। তাহলে উনি কি বলতে চাইছেন? For Carr, it is necessary to add elements of analysis and purpose to allow scientific engagement with politics. Okay, I repeat again. আমি বলতে চাইছি কার মনে করছেন it is absolutely necessary to add elements of analysis and purpose to allow scientific engagement with politics. উনি বলতে চাইছেন যে আমার এই যে বৈজ্ঞানিক চিন্তাধারা, অর্থাৎ রাজনীতি চর্চায় যে বিজ্ঞানের ব্যবহার, এম্পিরিক্যাল সায়েন্সের ব্যবহার, সেটা একটা নির্দিষ্ট পারপাস থাকা চাই, একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকা চাই, তাই না? এরপর আমরা যদি আরো এগিয়ে যাই 20 years ক্রাইসিসে, উনি বলতে চাইছেন যে this purpose of analysis, or you can say this purpose of analysis gives both initial impulse and direction. অর্থাৎ এই যে পারপাস, এই উদ্দেশ্য নিয়ে আমি যখন চর্চাটা করছি আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক রাজনীতি, তখন সেটা আমাকে একটা ইনিশিয়াল ইম্পালস দেয় এবং একটা ডাইরেকশন দেয়, একটা দিক নির্দেশ করে। ঠিক আছে, এটা আমাকে একটা নির্দিষ্ট দিক নির্দেশ করে যাতে আমি বুঝতে পারি যে আমি কোন দিকে চর্চাটা করছি। সেজন্য বলতে চাইছি যে ইট গিভস বোথ ইনিশিয়াল ইম্পালস অ্যান্ড ডাইরেকশন টু এনি অবজারভেশনস ইন পলিটিক্যাল রিসার্চ, অ্যান্ড ইন ডুইং সো it helps make the facts other than they are. অর্থাৎ শুধুমাত্র এই যে ডাইরেকশনটা আমাকে দেয় বোঝবার জন্য, সেক্ষেত্রে যেটা করে যে এটা আমাদেরকে যে ফ্যাক্টগুলো নিয়ে আমি চর্চা করছি, সেই ফ্যাক্টগুলোকে শুধুমাত্র চেনায় তা নয়, যে ফ্যাক্টগুলোকে আমরা বাদ দিয়ে চলে যাচ্ছি সেই ফ্যাক্টগুলোকেও আমাকে চেনাতে সাহায্য করে। আগের দিন আমি বলছিলাম যখন একজন হিস্টোরিয়ান একজন ইতিহাস বই লেখেন, তখন সে ইতিহাসকে কিন্তু যে ইতিহাস চর্চাটা উনি করেন, অর্থাৎ ইতিহাস বইয়েতে যাকে স্থান দেন, সেগুলো ছাড়াও কিন্তু বহু স্টোরি আছে পাস্টের, বহু ঘটনা আছে মানে অতীতের, যেগুলোকে উনি বাদ দিয়ে যান। অর্থাৎ একজন হিস্টোরিয়ানকে প্রতি মুহূর্তে তার ইতিহাস রচনার সময় অতীতের ঘটনাবলীর এক অংশকে বাদ দিয়ে চলে যেতে হয়, কিছুটা অংশকে, বলতে পারো বেশিরভাগ অংশকেই বাদ দিয়ে চলে যেতে হয়। কোন অংশকে বাদ দিয়ে চলে যান? যেগুলো ওনার কাছে আনইম্পর্টেন্ট, যেগুলি ওনার কাছে খুব একটা গুরুত্ব রাখে না। কিন্তু এই যে যখন বলছি একটা পারপাস নিয়ে যখন এম্পিরিক্যাল অবজারভেশন আমরা করি বা এম্পিরিক্যাল হিস্ট্রি আমরা রচনা করি, তাতে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে জিনিসগুলোকে আমরা বাদ দিয়ে চলে গেলাম, ইতিহাসের যে সমস্ত ঘটনাবলীকে আমরা বাদ দিয়ে চলে গেলাম, সেগুলোকেও সম্বন্ধেও কিন্তু আমার একটা ধারণা থেকে গেল। অর্থাৎ এভাবে যদি কোনো রিসার্চ করা যায়, তাহলে কিন্তু খুব সহজেই আমরা বুঝতে পারবো, ইতিহাসের একটা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং আমার সম্ভব হবে। We can have a comprehensive understanding of history, because if I have a similar kind of approach, then what I can do, I can easily identify the facts which you know are not incorporated in the
মেকিং অফ হিস্ট্রি। ইতিহাস বই রচনার সময় যে ফ্যাক্টগুলিকে বাদ দিয়ে চলে যাওয়া হয়েছে সেগুলো সম্বন্ধেও আমার একটা সম্যক ধারণা থাকবে। দ্যাট ইজ ওয়াই কার ওয়ান্টেড টু পুশ দ্য ডিসিপ্লিন ইনটু maturity as his framework to the theorizing of international politics allows stability and progress within the discipline. উনি সেই জন্য আমরা বলতে পারি যে আন্তর্জাতিক সম্পর্কের চর্চার ক্ষেত্রে কারের যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু এখানে একটা স্টেবিলিটি এবং এর প্রোগ্রেস মানে এর একটা স্থিতাবস্থা এবং এর অগ্রগতি ডিসিপ্লিনের মধ্যে, আন্তর্জাতিক সম্পর্কের ডিসিপ্লিনের মধ্যে আনার চেষ্টা করেছিল। ওনার থিওরাইজিং এর প্যাটার্নটাই হচ্ছে এরকম, যেখানে কিন্তু এই যে ডিবেট গুলো রয়েছে এই ডিবেট গুলোকে মিনিমাইজ করা সম্ভব, কারণ উনি বলছেন কোনো কিছুকে বাদ দিলে চলবে না। যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা দেখব কার যেটা এরপরে বলার চেষ্টা করছেন, হি ওয়াজ, আই থিঙ্ক উই কুড সে দ্যাট কার ওয়াজ আ বিলিভার ইন রিলেটিভিজম অফ ফ্যাক্ট. He believed in relativism of fact, echoing as it can be changed by desire to change it. So it is not static. International, any international facts are not static. It may be changed and you can be changed if you certainly try to change it. যে কোনো আন্তর্জাতিক ফ্যাক্ট, যে কোনো ঘটনা, সেই ঘটনা কিন্তু পরিবর্তনশীল। তুমি ইচ্ছা করলে সেটাকে পরিবর্তন করতে পারো। এমন কোনো ঘটনা নয় যেটা কোনো পার্মানেন্ট একটা ঘটনা যেটাকে তুমি পরিবর্তন করতে পারবে না। সেই জন্য বলছি রিলেটিভিজম অফ ফ্যাক্ট কারের একটি মানে চিন্তা ভাবনার একটা বড় বৈশিষ্ট্যই হচ্ছে রিলেটিভিজম অফ ফ্যাক্ট, অর্থাৎ অল দি ফ্যাক্টস আর রিলেটিভ। সো দ্য ফ্যাক্টস হুইচ আর এক্সিস্টেন্ট টুডে আর relative by nature, therefore this existence of facts are relative existence, right? আজকে একটা ঘটনা ঘটে চলেছে, সেই ঘটনাটা ধরো করোনা, নোভেল করোনা, গোটা বিশ্ব জুড়ে এটা একটা বড় ফ্যাক্ট যে নোভেল করোনা পৃথিবীর সমস্ত দেশের অর্থনীতিকে প্রভাবিত করেছে, ঠিক আছে? তাহলে এইটা কি পার্মানেন্ট? দিস ইজ নট পার্মানেন্ট। তুমি যদি এই প্রভাব থেকে মুক্ত হতে চাও, ইউ ক্যান সার্টেনলি মুভ, মানে ডু ইট। তুমি খুব সহজেই মুক্ত হতে পারবে সেটা থেকে। খুব সহজে হয়তো না হতে পারে, কিন্তু ইফ ইউ হ্যাভ দ্য ডিজায়ার টু ফ্রি দ্য ওয়ার্ল্ড ফ্রম নোবেল করোনা, ইউ ক্যান সার্টেনলি ডু ইট। তুমি এটা করতেই পারো। ফলে দ্য এক্সিস্টেন্স অফ দিস ফ্যাক্ট, অ্যাজ আই মেনশন, দ্যাট নোবেল করোনা is relative, right? It is relative existence of this fact. So today it is in existence, but tomorrow who knows, it may not be in existence. আজকে হয়তো এটা আছে একটা বড় ঘটনা, কালকে এটা নাও থাকতে পারে। যদি আমরা এই অবস্থা থেকে পরিবর্তন চাই তবেই পরিবর্তন হবে, যদি না চাই তাহলে কোনোদিনই পরিবর্তন হবে না, তাই তো? দ্যাট ইজ ওয়াই Card further argued that political judgment helps to modify the facts on which it is passed, right? Political judgments helps to modify the facts on which it is passed. অর্থাৎ আমরা এই যে রাজনৈতিক ভাবে আমরা যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করি, আমাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, সেটা কি করে এই যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, এই যে ঘটনাগুলি, এই যে ফ্যাক্টস, এগুলিকে মডিফাই করতে সাহায্য করে। যেরকম করোনার পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করতে গেলে আমাদের কতগুলি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি রাজনৈতিক সিদ্ধান্তগুলি গ্রহণ করতে পারি, দেন অনলি উই ক্যান চেঞ্জ ইট। সো দ্য এবিলিটি টু ডিজাইন রিয়ালিটি ফার্দার আন্ডারপিনস দি মরাল ইনকোয়ারি ইন দ্য ডিসকোর্স অফ পলিটিক্যাল রিয়ালিজম। অর্থাৎ এই যে আমি বলছি পলিটিক্যাল রিয়ালিজমের চর্চা আমরা করছি, এখানে কিন্তু আমার সেই এবিলিটিটা থাকতে হবে, যেখানে আমরা কি করতে পারি, উই ক্যান ডিজাইন দ্য রিয়ালিটি, রাইট? আমরা যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে নিজেরা প্রভাবিত করতে পারি। ফলে আজকের যে বাস্তবতা আমার সামনে আছে, ধরো নোবেল করোনা, সেই বাস্তবতাকে আমি পরিবর্তন করতে পারি, আমি একটা নয়া বাস্তবতা তৈরি করতে পারি, এই ডিজায়ারটা আমার মধ্যে থাকতে পারে। সেই জন্য ইন হিজ ভিউ রিয়ালিজম শুড অফার আ ওয়ে in which international political scenarios could be judged morally, right? তাহলে উনি বলতে চাইছেন কি, রিয়ালিজম শুড অফার আ ওয়ে in which international political scenarios could be judged morally. আন্তর্জাতিক যে ক্ষেত্রে যে রাজনৈতিক অবস্থা, সেইটাকে নৈতিকভাবে বুঝতে গেলে, নৈতিকভাবে জাজ করতে গেলে, সেটাকে নির্দেশ করতে গেলে, উনি কি বলতে চাইছেন যে সেখানে বাস্তববাদের একটা বড় রোল থাকবে। বাস্তববাদের যে চর্চা, সেটা আমাদের সাহায্য করবে
বাস্তববাদী যে দৃষ্টিভঙ্গি, সেটা আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রের যে বাস্তবতা সেটার প্রতি একটা নৈতিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। মোরালি আমরা জাজ করতে পারবো যে আন্তর্জাতিক অবস্থায় কি ধরনের বাস্তবতা এখন এক্সিস্ট করছে। সেইটা জানতে গেলে আমাকে বাস্তববাদের চর্চা করতে হবে। In fact, Carr sought to bridge the gap between reality and expectation, which he viewed as the two facets of political science. উনি মনে করেন যে পলিটিক্যাল সায়েন্স চর্চার দুটো দিক রয়েছে। একটা দিক হচ্ছে রিয়ালিটি মানে বাস্তবতা, আরেকটা হচ্ছে এক্সপেকটেশন আমাদের যে আকাঙ্ক্ষা। একটা হচ্ছে বাস্তব অবস্থা আর একটা হচ্ছে আকাঙ্ক্ষা, অর্থাৎ একটা হচ্ছে হোয়াট ইজ আর একটা হচ্ছে হোয়াট অট টু বি, রাইট? হোয়াট ইজ অ্যান্ড হোয়াট অট টু বি, এর মধ্যে যে গ্যাপ, অর্থাৎ আমরা ধরো একজনকে দেখতে কেমন না, তার দেখতে ধরো আনফেয়ার, খুব একটা ফেয়ার নয়, নাকটা একটু ছোট, চোখগুলো বড় বড়, এটা হচ্ছে তার বাস্তবতা। কিন্তু তার এক্সপেকটেশন কি, তাকে ধরো ফোর্সে ঐশ্বরিয়া রায়ের মতো দেখতে লাগতে হবে, সেটা হচ্ছে তার এক্সপেকটেশন। তাহলে সে কি চাইছে, হোয়াট অট টু বি মানে সে ঐশ্বরিয়া রায়, আর হোয়াট ইজ হচ্ছে তার ওই যে বললাম একটু নাকটা ছোট, গায়ের রং হয়তো অতটা ফেয়ার নয়, টল নয়, সে হয়তো খুব মোটা, ইত্যাদি ইত্যাদি। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি রিয়ালিটি অ্যান্ড এক্সপেকটেশন। এবং পলিটিক্যাল সায়েন্সের চর্চা মানেই কিন্তু তাই, একটা হচ্ছে আমার বাস্তব অবস্থা আর একটা হচ্ছে আমার কেমন হতে চাই সেটা। তাই উনি বলছেন যে এক্ষেত্রে উনি কি করতে চেয়েছেন, উনি একটা এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য বিধান করতে চেয়েছেন, যে আমার বাস্তবিক অবস্থা এবং আমি কেমন হতে চাই, তাই সেটার মধ্যে সামঞ্জস্য বিধান আমরাও করতে চাই প্রতি জীবনে, দেখবে প্রতি মুহূর্তেই। সেই জন্য ধরো ফর্সে যারা খুব খুব একটা ফেয়ার নয়, সে দেখা গেল বাজার থেকে ফেয়ারনেস ক্রিম নিয়ে মুখে মাখলো, মেখে সে চেষ্টা করলো যে সে হোয়াট অট টু বি সেটা ফুলফিল করতে। তার যে এক্সপেকটেশন তাকে সুন্দর দেখতে লাগতে হবে, সে সুন্দর দেখতে লাগার চেষ্টা করে। ঠিক সেরকম যে আজকের রিয়ালিটি কি, যে করোনা ভাইরাসের জন্য পৃথিবীর ইকোনমিগুলি অবস্থা খুব খারাপ, দুর্দশা, মানে দারিদ্র ইত্যাদি চূড়ান্ত রকমের ভাবে বেড়ে চলেছে। সেটা আমার রিয়ালিটি। আর আমরা কেমন চাইছি, আমি আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইছি বা তার থেকেও ভালো অবস্থায় ফিরে যেতে চাইছি। তাহলে আমাকে কি করতে হবে, দুটোর মধ্যে ব্রিজ স্থাপন করতে হবে, যে আজকে রিয়ালিটি থেকে আমি আস্তে আস্তে কিভাবে আমার যে এক্সপেক্টেড অবস্থা সেই দিকে আমি যেতে পারি। তো ইয়েজকারের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু এই জায়গাটাকেই নির্দেশ করে। আমরা যদি মর্গেনথাউয়ের সঙ্গে ডিফারেন্স করার চেষ্টা করি, তাহলে আমরা খুব সহজে ইয়েজকারকে ধরতে পারি। মর্গেনথাউ কি চেয়েছিলেন? Morgenthau started with the assumption of the existence of objective laws which are universally valid. আমি বলছিলাম না যে হিউম্যান নেচার, সেখান থেকে অবজেক্টিভ লজ এর কথা বলেছিলাম, যে অবজেক্টিভ ল গুলো ইউনিভার্সালি ভ্যালিড, গোটা বিশ্ব জুড়ে ভ্যালিড। কিন্তু ইএইচ কারের চিন্তায় এরকম কোনো ইউনিভার্সালি ভ্যালিড অবজেক্টিভ ল এর সন্ধান পাওয়া যায় না। বা আবার যদি বলো যে মর্গেনথাউ যেরকম বলার চেষ্টা করেছেন, ইন্টারন্যাশনাল পলিটিক্স শুড বি অ্যাপিল টু হিস্টোরিক্যাল প্রেসিডেন্ট রাদার দেন অ্যান অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপালস। মর্গেনথাউ যেরকম বারবার বলেছেন যে হিস্টোরিক্যাল প্রেসিডেন্টস এর কথা গুরুত্ব দিতে হবে, ইতিহাস কি বলছে তার উপর বেস করে কিন্তু আমরা আন্তর্জাতিক ক্ষেত্রকে, আন্তর্জাতিক অবস্থাকে বুঝছি, আন্তর্জাতিক রাজনীতিকে বুঝবো। এখানে কিন্তু মোরাল প্রিন্সিপালের কোনো স্থান নেই। দেখো তোমাদের 6 প্রিন্সিপাল পড়িয়েছে, ওর মধ্যে এগুলো আছে। অ্যাবস্ট্রাক্ট মোরাল প্রিন্সিপালের কোনো স্থান নেই। কিন্তু দেখো একটু আগে আমি ইএইচকার নিয়ে কি বললাম, ইএইচকার বললেন যে কতগুলি মোরাল প্রিন্সিপালের কথা। কারণ উনি কি বলছেন, যে ওই ব্রিজ স্থাপনের কথা দুটো জিনিসের মধ্যে, ঠিক আছে? এবং এই কারণেই তো আমি একটু আগে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, ইএইচকারের চিন্তা ভাবনাকে আমরা ইউটোপিয়ান কেন বলে থাকি, তার কারণ হচ্ছে there is a combination in ইএইচকার's philosophy, there is a combination of utopia and reality. He never neglected reality, but also he was concerned about the future. He was a futurist, right? Sometimes some critics say that EHKar was little more further than his generation. তার সমসাময়িক সময়ের থেকে অনেক বেশি এগিয়ে ভবিষ্যতে বিচরণ করতেন আর কি। মানে বলছেন না যে রিয়ালিটি এবং এক্সপেকটেশন, হি ওয়াজ মোর টুয়ার্ডস এক্সপেকটেশন রাদার দেন রিয়ালিটি। ওনার রিয়ালিটিটাকে স্বীকার করে নিচ্ছেন, ইতিহাসকে অস্বীকার করছেন না, কিন্তু উনি উনি এক্সপেকটেশনটা যেন ওনার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি বলছি যে উনি বলতে চাইছেন যে পলিটিক্যাল সায়েন্স মাস্ট বি
what political science must be, that which can be attained only through a combination of utopia and reality. অর্থাৎ রাজনৈতিক বিজ্ঞানের চর্চা, এই পলিটিক্যাল সায়েন্সের চর্চা কিভাবে সম্ভব? ওনার মতে ইউটোপিয়া এবং রিয়েলিটি দুটোর মিশ্রণের মাধ্যমে সম্ভব। উনি নিজেই স্বীকার করে নিয়েছেন 20 ইয়ার্স ক্রাইসিসে। উনি বলছেন যে ইউটোপিয়াকে বাদ দিলে চলবে না, কল্পনা এবং বাস্তব দুইকে মিশিয়েই কিন্তু রাজনীতি চর্চা করতে হবে, আন্তর্জাতিক সম্পর্কের চর্চা করতে হবে। মর্গেনথাউয়ের চিন্তায় কিন্তু এগুলো একেবারেই নেই। ফলে আমি মর্গেনথাউয়ের থেকে খুব সহজে তোমাকে আমি আলাদা করে দেওয়ার চেষ্টা করলাম। ইনফ্যাক্ট মর্গানথাউ মানে the purpose of Morgenthau was that uh, you know the 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 dimension of theory should be neglected. উনি এটা মনে করছেন মর্গেনথাউ। যেটা তুমি যদি লক্ষ্য করো, মর্গেনথাউ যে পপুলার ফ্যালাসিস এর তত্ত্ব দেওয়ার চেষ্টা করেছে, আমি এত ডিটেলসে তোমাদের হয়তো যাইনি, that are bound to deflect foreign policies from the rational course. শুধু এইটুকুই বলেছিলাম যে রাষ্ট্রগুলি প্রতি মুহূর্তে রেশনাল ওয়েতে বিহেভ করে। রাষ্ট্রগুলির একটা বৈশিষ্ট্য হচ্ছে রেশনাল বিহেভিয়ার। ঠিক আছে? এবার এক্ষেত্রে আমি বলছি যে সেক্ষেত্রে উনি এগুলোকে পপুলার ফ্যালাসি হিসেবে দেখেছিলেন মর্গেনথাউ। কিন্তু এই বিষয়টাও কিন্তু ইএইচকারের তত্ত্বের মধ্যে আমরা পাই না। লক্ষ্য করবে এখানে যে ইএইচকার যেটা করছেন, যে ইউটোপিয়ান রিয়ালিজম আমরা যেটাকে বলছি, ইএইচকারের রিয়ালিজমকে বারবার বলার চেষ্টা করছিলাম, সেখানে মর্গেনথাউর যে রিয়ালিজম সেটাকে আমরা 6 প্রিন্সিপলস অফ পলিটিক্যাল রিয়ালিজমের মধ্য দিয়ে আমরা দেখার চেষ্টা করেছি। কিন্তু এবার যদি আমরা অ্যাসেসমেন্ট করার চেষ্টা করি তাহলে কি দেখবো? যে ফার্স্টলি দেয়ার ইজ নো ডাউট দ্যাট কার্স ভিউ অফ এলিমেন্টস অফ পলিটিক্যাল রিয়ালিজম ইজ নট আ পোলার অপোজিট টু দ্যাট অফ মর্গেনথাউ। যদি প্রথম পয়েন্টটা আমি বলি এভাবে, যে তার মানে এই নয় যে দুজন সম্পূর্ণ আলাদা, দুজনেই ক্লাসিক্যাল রিয়ালিস্ট থিঙ্কার। এমন নয় যে 6 প্রিন্সিপলস অফ পলিটিক্যাল রিয়ালিজমের ঠিক উল্টো দিকে রয়েছে এই ইউটোপিয়ান তত্ত্ব, অর্থাৎ কারের ইউটোপিয়ান রিয়ালিজম, তা কিন্তু নয়। কিন্তু যেখানে মর্গেনথাউ অনেক বেশি রিয়াল, মর্গেনথাউয়ের রিয়ালিজম অনেক বেশি রিয়াল সেখানে, এবং যেটা অবজেক্টিভ লয়ের কথা বলছে, হিস্টোরিসিজমের কথা বলছে, সেখানে হিস্ট্রিটাকে একেবারে মানে মানে আয়রন আয়রন ল হিসেবে ধরা হচ্ছে। সেখানে ইএইচকার কিন্তু বলছেন যে হিস্ট্রিকেই শুধু গুরুত্ব দিলে হবে না, কারণ হিস্ট্রি যখন রচনা হচ্ছে তখন সেই হিস্টোরিয়ানের যে অ্যাপ্রোচ তার উপর ডিপেন্ড করছে যে হোয়াট ইজ দেয়ার ইন দ্য হিস্ট্রি বুক। কিন্তু বহু কিছু বাদ চলে যাচ্ছে যে জিনিসগুলো হিস্ট্রি বুকে থাকছে না, এবং সেটা থাকতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে রিয়ালিটি এবং এক্সপেকটেশনের মধ্যে ব্রিজ থাকতে হবে। সেটা করতে গেলে যেটা করতে হবে, রিয়ালিজম এবং ইউটোপিয়া এই দুটোকে মেশাতে হবে। সেই জন্য উনি ইউটোপিয়ান রিয়ালিজম বলা হচ্ছে ওনার তত্ত্বটাকে। অর্থাৎ যেখানে মর্গেনথাউ অনেক বেশি, এবং সেই জন্য এখানে মোরাল কনসিডারেশনের কথা বলা হচ্ছে। মর্গেনথাউয়ের তত্ত্ব যেরকম অনেক বেশি এম্পিরিক্যাল এনকোয়ারি বলে মনে হয়, এম্পিরিক্যাল ওরিয়েন্টেশনটা বেশি, সেখানে এখানে কিন্তু অ্যান্টি এম্পিরিসিজমের কথা বলা হচ্ছে। অনেক জায়গায় বলা হচ্ছে শুধুমাত্র এম্পিরিক্যাল অবজারভেশনই শেষ কথা নয়, বিয়ন্ড এম্পিরিক্যাল অবজারভেশনও বহু কিছু আছে। তোমরা যদি মর্গেনথাউয়ের তত্ত্ব দেখো, দেখবে মর্গেনথাউকে অনেক বেশি মনে হবে হবস বা ম্যাকিয়াভেলির উত্তরসূরি বা থুসিডাইটস এর উত্তরসূরি, অনেক বেশি হবস এবং মানে ম্যাকিয়াভেলির উত্তরসূরি বলে মনে হবে। কিন্তু যদি তুমি ইএইচকারকে দেখো, ইএইচকার কিন্তু একটা সম্পূর্ণ আলাদা রকমের পৃথক রকমের একটা অবস্থান লক্ষ্য করা যায়। সেখানে কিন্তু উনি ওনার, আমি বারবারই বলছি যে এই ইউটোপিয়ান অ্যাসপেক্ট বা এই ফিউচারিস্ট অ্যাসপেক্ট অনেক বেশি প্রমিনেন্ট, রাইট? এবং সেই জন্য বলছি যে আরো এই বিষয়টা, দিস ইজ এভিডেন্ট ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট while Card maintained that the purpose and analysis give value to the understanding of real world facts, Morgenthau considered reasoning and prudence as ways to uncover political realities. এই একটা বড় পার্থক্য আমি বলে দিচ্ছি তোমাদেরকে, যেখানে আমি এটার অবশ্যই তোমাদের রেফারেন্স দেব, খুব সহজ একটা রেফারেন্স, তো এটা শুনে নাও, খুব ইম্পর্টেন্ট। যেখানে মর্গেনথাউ যেখানে ইএইচকার যেটা করছেন সেটা হচ্ছে এই যে আমাদের বিশ্লেষণ, রাজনৈতিক বিশ্লেষণ, তার যে মানে সেটা, এবং এই যে আমাদের উদ্দেশ্য, মানে একটা হচ্ছে পারপাস আর একটা হচ্ছে অ্যানালিসিস, এটা আমাদের কি সাহায্য করে? আমি আগেই বলেছিলাম যে যে কোনো
চর্চার ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্ক চর্চার ক্ষেত্রে একটা উদ্দেশ্য থাকতে হয়, এবং দুই হচ্ছে তোমার বিশ্লেষণ। তাহলে একদিকে উদ্দেশ্য এবং আরেকদিকে বিশ্লেষণ। এক্সকিউজ মি, একটা ফোন ধরবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, ইয়া, ওকে, ওকে, হুম, হুম, ওকে, yes, I paid 5,000 and got the confirmation mail from Yes Bank as well. Okay, okay. No, actually I have only this number. Okay, okay, thank you very much. So okay, let's continue then. That the point I was, stuck to is that uh, I said that, you know, দুটো জিনিসের কথা বলছিলাম। একটা হচ্ছে উদ্দেশ্য এবং দুই হচ্ছে বিশ্লেষণ। সেটা আমাদের এই যে রিয়াল ওয়ার্ল্ড, এই যে বাস্তব জগৎ, বাস্তব বিশ্ব, which is you can call it real world facts, যেটাকে আমরা বলতে পারি। এই যে বিশ্ব জুড়ে যে ঘটনাগুলি ঘটছে, ঘটনাগুলি ঘটে চলেছে প্রতি মুহূর্তে, সেগুলি বোঝবার ক্ষেত্রে আমাদের কি সাহায্য করে? একটা উদ্দেশ্য এবং একটা বিশ্লেষণ। এই দুটো জিনিস যদি নিয়ে আমরা শুরু করি, তাহলে সেটা আমরা তার নৈতিক দিকটা, অর্থাৎ তার মূল্যবোধের দিকটা আমরা বুঝতে পারবো। যে বিশ্বজুড়ে যে ঘটনাগুলি ঘটে চলেছে, তার যে একটা মোরাল সাইড আছে, তার যে একটা নৈতিক দিক আছে, সেটাকে বুঝতে গেলে আমাকে কি করতে হবে? আমার একটা উদ্দেশ্য থাকতে হবে, আর দুই হচ্ছে আমার একটা বিশ্লেষণ থাকতে হবে। সেখানে মর্গেনথাউ কিন্তু উল্টো কথা বলেন। মর্গেনথাউ বলেন, যদি বিশ্বের বাস্তবতাকে বুঝতে হয়, তাহলে আমার দুটো জিনিস লাগবে। কি লাগবে? রিজনিং। রিজনিং লাগবে। রিজনিং মানে আমার যুক্তিবোধ লাগবে। দুই লাগবে প্রুডেন্স। ঠিক আছে? ওয়ান ইজ রিজনিং, দুই হচ্ছে প্রুডেন্স। প্রুডেন্স এর বাংলা করা ইজ ভেরি ডিফিকাল্ট। প্রুডেন্স তোমরা একটু দেখে নিও কি বলতে চাই। রিজনিং অ্যান্ড প্রুডেন্স, দিজ আর দি টু থিংস দ্যাট ইউ উইল ওয়ান্ট if you want to uncover political realities in the world. তো দুজনেই বলতে চাইছেন যে শুধুমাত্র অবজারভেশন অফ রিয়ালিটি উইল নট মেক আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্স পসিবল। শুধুমাত্র অবজারভেশনের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ককে বা যে কোনো বাস্তবতাকে বোঝা সম্ভব নয়, এ ব্যাপারে দুজন এগ্রি করছেন। কিন্তু এই যে যে জায়গাটা, সূক্ষ্ম জায়গাটা তোমাদের ধরে দিলাম, যে একজন যেখানে পারপাস এবং অ্যানালিসিসের কথা বলছেন ইএইচকার, সেখানে মর্গানথাউ বলছেন রিজনিং এবং প্রুডেন্সের কথা, রাইট? তাহলে দুজনই আবার বলতে চাইছেন যে শুধুমাত্র অবজারভেশনের মাধ্যমে বাস্তবতার কে ঠিকঠাক বোঝা সম্ভব নয়। কিন্তু একটা বিষয়ে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দুজনেই মনে করছেন যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিফ্লেক্ট লজিক্যাল অ্যান্ড মোরাল আন্ডারস্ট্যান্ডিং অর আন্ডারটেকিংস ইন দি এক্সামিনেশন অফ ফ্যাক্টস। এই যে যে সমস্ত ফ্যাক্টস, যে সমস্ত ঘটনাবলী আমাদের সামনে আসছে, যে সমস্ত প্রমাণগুলি আমাদের সামনে আসছে, সেগুলিকে কিন্তু এক্সামিনেশন করাটা খুব ইম্পর্টেন্ট। তুমি যা চোখে দেখছো সেটাই যে সত্য তা কিন্তু নয়। এমন হতেই পারে যেটা তুমি চোখে দেখছো সেটা সত্য নয়, যেটা চোখে দেখতে পাচ্ছ না সেটাই সত্য। তাহলে সত্যতা যাচাই করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, একটা হচ্ছে মানে লজিক্যাল, এবং আরেকটা হচ্ছে মোরাল আন্ডারটেকিংস এর কথা মাথায় রাখতে হবে। দ্য লজিক্যাল পার্ট ইজ মোর প্রপোজড বাই মর্গেনথাউ, whereas the moral undertakings, this is more offered by ইএইচকার। যেখানে মর্গানথাউ এই লজিক্যাল পার্টের কথা বলছেন, সেখানে ইএইচকার অনেক বেশি মোরাল আন্ডারটেকিংস এর কথা বলছেন। ফলে এটা আমার হয়তো মূল লেকচারের খুব বেশি পার্টে আমি রাখিনি, কিন্তু তাও আমি দুজনকে আলাদা করে দিলাম, বিকজ কোয়েশ্চেন্স মে বি সেট on this, that differentiate between Morgenthau's realism and ইএইচকার's realism. খুব সূক্ষ্ম পার্থক্য, কিন্তু সেই সূক্ষ্ম পার্থক্যগুলো খুব ইম্পর্টেন্ট। তো আর দুটো জায়গা আছে যেটা দুজনের মধ্যে পার্থক্য, সেটা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে কার্স ডেফিনেশন অফ পারপাস
rightly falls within Morgenthau's framework of empirical reasoning. কি করে বোঝা গেল না, যখন কার্ড লিখছেন, ইএইচ কার্ড লিখছেন, the purpose is not, as in the physical science, irrelevant to the investigation and separable from it. It is itself one of the facts. এটা থেকে এটাই প্রমাণিত হয় যে, এটা একটু জটিল বোঝার ক্ষেত্রে, বাট এটা থেকে এটাই প্রমাণিত হয় যে কারের যে ডেফিনেশন অফ পারপাস বলতে কার ঠিক কি বুঝিয়েছেন, আমি দুটো জিনিসের কথা বলেছিলাম, পারপাস অ্যানালিসিস। এই যে পারপাস বা উদ্দেশ্য, উদ্দেশ্য বলতে কি বোঝায়, এটা বলতে গিয়ে মানে উনি যেটা বলছেন যে মর্গ্যানথাউ যে এম্পিরিক্যাল রিজনিং এর কথা বলেছিলেন, কারের কাছে কিন্তু অ্যাকচুয়ালি পারপাস বলতে সেটাই। পারপাস মানে কিন্তু কারের কাছে এম্পিরিক্যাল রিজনিং। কিভাবে বোঝা গেল না, উনি যখন পরিষ্কার করে বলছেন যে পারপাস ইজ নট ইরেলিভেন্ট টু দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড সেপারেবল ফ্রম ইট। উনি বলছেন যে পারপাস কিন্তু ভীষণ প্রাসঙ্গিক, যে কোনো গবেষণার ক্ষেত্রে পারপাস ভীষণ প্রাসঙ্গিক, উদ্দেশ্য ভীষণ প্রাসঙ্গিক, এবং কিন্তু এটা থেকে আলাদা করতে হবে সেটাকে। একটা গবেষণা করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে কিন্তু সেই মূল গবেষণা থেকে আলাদা রাখতে হবে সবসময়, তা না হলেই গন্ডগোল হয়ে যাবে। এবং এই পারপাসটাকে কিন্তু একটা ফ্যাক্ট হিসেবে ধরতে হবে গবেষণায়, যে কোনো গবেষণায় তোমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে কিন্তু একটা ঘটনা হিসেবে ধরতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ তোমার গবেষণাটা সম্পূর্ণ হবে না। তো এই হলো মোটামুটি মানে পার্থক্যের জায়গা, যেটা আমি তোমাদেরকে স্পষ্ট করে দিলাম। তো এবার আমরা যদি আরেকটা পয়েন্ট বলে শেষ করি, সেটা হচ্ছে মর্গ্যানথাউ যেখানে মোরাল সিগনিফিকেন্স অফ পলিটিক্যাল অ্যাকশনের কথা বলছেন, ঠিক আছে? অর্থাৎ মোরাল সিগনিফিকেন্স অফ পলিটিক্যাল অ্যাকশন, যে কোনো পলিটিক্যাল অ্যাকশন, যে কোনো রাজনৈতিক কার্যাবলী, তার একটা নৈতিক তাৎপর্য আছে, এটা মর্গ্যানথাউ মনে করছেন। ঠিক তেমনি ইএইচ কারের মধ্যেও কিন্তু আমরা দেখছি যে এই মোরাল কনসিডারেশনের কথা বারবার তুলে ধরছেন। এটা কিন্তু অবশ্য আবার দুজনের মধ্যে একটা সিমিলারিটিও বটে, ঠিক আছে? তো এইটা বলে আমি, দেখো দুজনেই যেহেতু ক্লাসিক্যাল রিয়ালিস্ট থিঙ্কার, প্রচুর সিমিলারিটি তাদের মধ্যে থাকবে, এটাই অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কিন্তু অস্বাভাবিক ঘটনা হচ্ছে এটা যে দুজনের মধ্যে অমিল বা পার্থক্য থাকা। তো আমি যেটা করেছি তোমাদের, সেটা হচ্ছে দুজনের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যগুলি ছিল সেগুলো পিন পয়েন্টেড করে দিয়েছি। এবার আমার কাজ হবে গোটা আলোচনাটাকে সাম আপ করা, সামারাইজ করা, ঠিক আছে? তারপরে যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করবে। আমি বেসিক্যালি যেটা করেছি, যে আমার ক্লাসিক্যাল রিয়েলিজমের পার্টটা আজকে শেষ করলাম। আমি তোমাদের রিয়েলিজমের চর্চা শুরু করেছিলাম, এটা বলেছিলাম যে রিয়েলিজম বলতে কি বোঝায়, হোয়াট ইজ রিয়াল ইন রিয়েলিজম। তারপরে বলেছিলাম যে রিয়ালিস্ট পলিটিক্যাল থিঙ্কার্সদের একটা লম্বা হিস্ট্রি আছে, দেয়ার ইজ এ লং হিস্ট্রি অফ রিয়েলিজম উইথ starting from Thucydides, and then obviously Morgenthau or Chanakya from India, and then Hobbes. এবং আমি চেষ্টা করেছিলাম যে তাদের প্রত্যেকের যে বেসিক টেনেটস গুলি সেগুলো তোমাদের সামনে রাখা, যে তারা বেসিক্যালি তারা কি বলবার চেষ্টা করছেন। Then I moved to Morgenthau with his 6 principles of political realism, and I explained all those 6 principles with some criticism as well. And then my last lecture and today's lecture was basically on E.H. Carr's notions of what is history, and then utopian realism. And then finally I summed up with the differentiation between E.H. Carr's narrative of realism and Morgenthau's narrative of realism. So this is it. This is the major portion of realism for this semester. Then from next day onwards, I will deal with 2 more things. One is Kenneth Walls and neorealism, and then definitely the criticism or the debate between Kenneth Walls and Michael Dwell, the democratic peace theory, because I have to just jump to liberalism for the next topic. So basically, when I will stop Kenneth Walls, then from that point onwards, I will start realism.
এই সরি লিবারেলিজম। ওকে, তাহলে আমাদের আজকের পর্যন্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে, শুধু এমন নয় যে আজকের এই লেকচারটা নিয়ে তোমাকে কোয়েশ্চেন করতে বলছি, যদি রিয়ালিজম এখনো পর্যন্ত যতটা হয়েছে ক্লাসিক্যাল রিয়ালিজম পর্যন্ত হয়েছে, সে পর্যন্ত যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করো। এবং আমি কেনেথ ওয়ালসে ঢোকার আগে জাস্ট সিস্টেমস থিওরিটা একটুখানি পড়িয়ে দেবো। সিস্টেমস থিওরি না পড়ালে কেনেথ ওয়ালসে ঢোকা যাবে না। So if you have any questions, then you can ask me. You have very few minutes.